কর্মবণ্টন। আপাতত জামায়াতের কার্যাবলীকে নিম্নলিখিত বিভাগসমূহে বিভক্ত করা হল। ১ নম্বর শিক্ষা ও গবেষণা বিভাগ। এ বিভাগের কাজ হবে ইসলামী চিন্তা ও জীবন ব্যবস্থার বিভিন্ন দার্শনিক, ঐতিহাসিক ও কার্যকর দিক সম্পর্কে গভীর ও বিস্তারিতভাবে অধ্যয়ন করা, দুনিয়ার অন্যান্য চিন্তা ও কর্মব্যবস্থাকে সমালোচনা ও অনুসন্ধানের দৃষ্টিতে পর্যালোচনা করা এবং সর্বশেষে নিজের গবেষণালব্ধ বস্তুকে এমন উন্নত সাহিত্যের মাধ্যমে পেশ করা যা শুধু ইসলামী নীতির ভিত্তিতে চিন্তা ও মানুষ জগতে বিপ্লব সংগঠিত করেই ক্ষান্ত হবে না, বরং সঙ্গে সঙ্গে ইসলামী ব্যবস্থাকে কার্যত প্রতিষ্ঠিত করার জন্য ক্ষেত্র প্রস্তুত করবে। এমন একটি শিক্ষাদর্শ ও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা যা ইসলামের প্রাণশক্তির সঙ্গে সামঞ্জস্যশীল হবে এবং দুনিয়ায় ইসলামী বিপ্লব সংগঠিত করার বুনিয়াদ হিসেবে বিবেচিত হবে। এ প্রসঙ্গে দুনিয়ায় প্রচলিত শিক্ষাদর্শ ও শিক্ষা ব্যবস্থাও সমালোচনা ও অনুসন্ধানের দৃষ্টিতে অধ্যয়ন করতে হবে। নিজেদের শিক্ষাদর্শ মোতাবেক পাঠ্যতালিকা ও শিক্ষক তৈরি করা এবং অবশেষে একটি শিক্ষায়তন প্রতিষ্ঠিত করে ভবিষ্যৎ বংশধরদের মানসিক ও নৈতিক শিক্ষাদানের কাজ শুরু করা। এমন একটি শিক্ষায়তন ও অনুশীলন কেন্দ্র স্থাপন করা যা মুসলিম জাহানে বিপ্লব সৃষ্টি করার জন্য উন্নত ও উচ্চ পর্যায়ের কর্মী তৈরি করার কাজ করবে। ৩ বছর আগে দারুল ইসলাম প্রতিষ্ঠান নামে যে প্রতিষ্ঠানটি কায়েম করা হয়েছিল সেটিকে জামায়াতে ইসলামীর এ বিভাগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আপাতত এ বিভাগটি কেন্দ্রে আমিরে জামায়াতের সরাসরি তত্ত্বাবধানে থাকবে। পরে চেষ্টা করা হবে বিভিন্ন স্থানে দায়িত্বশীল লোকদের তত্ত্বাবধানে প্রচার ও প্রকাশনার ছোট ছোট কেন্দ্র কায়েম করার। সেখান থেকে জামায়াতে প্রতিনিধিত্বশীল সংবাদপত্র, মাসিকপত্র অথবা পুস্তক পুস্তিকা প্রকাশ করার চেষ্টা করা হবে। জামায়াতের আরকান এবং স্থানীয় জামায়াতগুলো এ বিভাগের সঙ্গে দুটি উপায়ে সহযোগিতা করতে পারে। প্রথমত, যারা প্রকাশনার কাজ অথবা প্রচার প্রপাগান্ডা পদ্ধতিতে অভিজ্ঞ অথবা ভ্রাম্যমাণ প্রচারকের কাজ করতে পারেন অথবা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এ বিভাগটিকে সাফল্যমণ্ডিত করার যোগ্যতা রাখেন, তারা নিজেদের খেদমত পেশ করবেন এবং স্থানীয় জামায়াতের আমিরগণ এ ধরনের যোগ্যতা সম্পন্ন লোকের সম্পর্কে প্রচার ও প্রকাশনা বিভাগের কর্মকর্তাকে অবহিত করবেন। দ্বিতীয়ত, স্থানীয় জামায়াত প্রত্যেক স্থানে একটি পাঠাগার এবং বুক ডিপো কায়েম করবে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় পুস্তক সংগৃহীত হবে। আগ্রহশীল ব্যক্তিরা পাঠাগারে বসে এগুলো পড়তে পারবেন এবং যারা খরিদ করতে চাইবেন তাদের জন্য বুক ডিপোর দ্বার উন্মুক্ত থাকবে। ২. প্রচার ও প্রকাশনা বিভাগ। গবেষণা ও শিক্ষা বিভাগ যে সাহিত্য সৃষ্টি করবে তা প্রচার ও পরিবেশনের দায়িত্ব থাকবে এ বিভাগটির ওপর। জামায়াতের সাহিত্যকে আল্লাহর বান্দাদের নিকট পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করাই হবে এর কাজ। এ বিভাগটির জন্য প্রচার ও প্রকাশনা কার্যে বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মীর প্রয়োজন। এছাড়াও এ বিভাগে এমন কর্মীরও প্রয়োজন রয়েছে যারা সফর করে বিভিন্ন স্থানে যাবেন, বিভিন্ন হালকায় মৌখিক প্রচার করবেন এবং সঙ্গে সঙ্গে জামায়াতা সাহিত্যও পরিবেশন করবেন। আপাতত এ বিভাগটিও কেন্দ্রে আমিরে জামায়াতের তত্ত্বাবধানে থাকবে। পরে চেষ্টা করা হবে বিভিন্ন স্থানে দায়িত্বশীল লোকদের তত্ত্বাবধানে প্রচার ও প্রকাশনার ছোট ছোট কেন্দ্র কায়েম করার। সেখান থেকে জামায়াতের প্রতিনিধিত্বশীল সংবাদপত্র, মাসিকপত্র অথবা পুস্তক পুস্তিকা প্রকাশ করার চেষ্টা করা হবে। জামায়াতের আরকান এবং স্থানীয় জামায়াতগুলো এ বিভাগের সঙ্গে দুটি উপায়ে সহযোগিতা করতে পারে। প্রথমত, যারা প্রকাশনার কাজ অথবা প্রচার প্রপাগান্ডা পদ্ধতিতে অভিজ্ঞ অথবা ভ্রাম্যমাণ প্রচারকের কাজ করতে পারেন অথবা ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে এ বিভাগটিকে সাফল্যমণ্ডিত করার যোগ্যতা রাখেন, তারা নিজেদের খেদমত পেশ করবেন এবং স্থানীয় জামায়াতের আমিরগণ এ ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে প্রচার ও প্রকাশনা বিভাগের কর্মকর্তাকে অবহিত করবেন। দ্বিতীয়ত, স্থানীয় জামায়াত প্রত্যেক স্থানে একটি পাঠাগার এবং বুক ডিপো কায়েম করবে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় পুস্তক সংগৃহীত হবে। আগ্রহশীল ব্যক্তিরা পাঠাগারে বসে এগুলো পড়তে পারবেন এবং যারা খরিদ করতে চাইবেন তাদের জন্য বুক ডিপোর দ্বার উন্মুক্ত থাকবে। ৩. জামায়াতের সাংগঠনিক বিভাগ।
এ বিভাগের দায়িত্ব হবে নিম্নরূপ: ক কর্মীদের নির্দেশ দেয়া, খ যেখানে স্থানীয় জামায়াত গঠিত হয়েছে সেখানে কাজের তত্ত্বাবধান করা, তাদের নিকট থেকে রিপোর্ট তলব করা এবং তাদেরকে পরামর্শ দেয়া, গ যেখানে পৃথক পৃথকভাবে জামায়াতের সদস্যগণ রয়েছেন সেখানে স্থানীয় জামায়াত গঠন করার চেষ্টা করা, ঘ যেসব জামায়াত অথবা প্রতিষ্ঠান এ জামায়াতের বিশ্বাস, উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে একমত তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা, অ আন্দোলনের গতি পর্যালোচনা করা এবং তাকে অগ্রবর্তী করার জন্য প্রচেষ্টা চালানো। ৪ অর্থ বিভাগ। দারুল ইসলাম প্রতিষ্ঠানের হিসেবপত্র ১৯৪১ সালের ৩১ আগস্ট নাগাদ শেষ করে জামায়াত-ই-ইসলামীর কাছে স্থানান্তরিত করা হয়েছে এবং জামায়াতের কেন্দ্রীয় বায়তুল মাল কায়েম করা হয়েছে। এটি সরাসরি জামায়াতের আমিরের অধীনে থাকবে। এছাড়া প্রত্যেকটি স্থানীয় জামায়াত সম্পর্কে ফয়সালা করা হয়েছে যে প্রত্যেককেই তার নিজস্ব বায়তুল মাল কায়েম করতে হবে। স্থানীয় আমদানি থেকেই স্থানীয় প্রয়োজন পূর্ণ করতে হবে। ত্রৈমাসিক হিসেব সংশ্লিষ্ট হালকার আমির, সহকারী আমির অথবা হালকা না থাকলে সরাসরি জামায়াতের আমিরের নিকট পাঠাতে হবে এবং কখনো কেন্দ্রীয় বায়তুল মালকে সাহায্য দানের প্রয়োজন হলে আমিরের পক্ষ থেকে নির্দেশনামা পেয়েই নির্ধারিত অর্থ পাঠাতে হবে। বর্তমানে আয়ের সবচেয়ে বড় মাধ্যম হল দারুল ইসলামের বইপত্র। এগুলো বেশি সংখ্যায় প্রকাশ করার ওপর জামায়াতের কাজের উন্নতি নির্ভরশীল। এ খাতের সমস্ত আয় কেন্দ্রীয় বায়তুল মালে আসা উচিত। দ্বিতীয় মাধ্যম হল জাকাত। জামায়াতের যেসব সদস্যের উপর জাকাত ফরজ হয়েছে তারা সবাই নিজেদের জাকাত স্থানীয় জামায়াতের বায়তুল মালে জমা দেবেন অথবা স্থানীয় জামায়াত না থাকলে সোজাসুজি কেন্দ্রে পাঠাবেন। তৃতীয় মাধ্যম হল সাহায্য। জামায়াতের যেসব সদস্য সামর্থ্য রাখেন বেশি করে আর্থিক ত্যাগ স্বীকার করে আর্থিক দিক দিয়ে জামায়াতকে শক্তিশালী করা তাদের প্রত্যেকের কর্তব্য। অবশ্য জামায়াতের বাইরের লোকদের থেকে কোনো প্রকার সাহায্য চাওয়া উচিত নয়। তবে যদি তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কোনো শর্তহীন সাহায্য দিতে চায় তাহলে তা গ্রহণ করা হবে, কিন্তু এমন পরিস্থিতিতে কোনো বৃহত্তম সাহায্যও গ্রহণ করা হবে না যখন আশঙ্কা থাকে যে এর ফলে জামায়াতের নীতির উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করা হবে। এই প্রসঙ্গে জামায়াতের বর্তমান আর্থিক অবস্থা বর্ণনা করা সঙ্গত বলে মনে করছি। ১৯৩৮ সালে দারুল ইসলাম প্রতিষ্ঠান কায়েম করার সময় জামায়াতের বর্তমান আমির মাওলানা মওদুদী তার সমস্ত বই আল জিহাদ ফিল ইসলাম, রিসালায়ে দিনিয়াতের উর্দু ও ইংরেজি সংস্করণ ছাড়া প্রতিষ্ঠানকে ওয়াকফ করে দেন। ১৯৩৯ সালের ৭ই জানুয়ারি থেকে ১৩২ টাকা মূলধন সম্বল করে এ কাজ শুরু করা হয়। ৫ দাওয়াত ও তাবলিগ বিভাগ। এটি জামায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ এবং আসলে এ বিভাগটির কর্মতৎপরতার উপর সাফল্য নির্ভরশীল। জামায়াতে ইসলামের প্রত্যেকেই অবশ্যই এ বিভাগের সদস্য হবেন। প্রত্যেককে সদা সর্বদাই একজন মুবাল্লিগ, ইসলাম প্রচারকের জীবনযাপন করতে হবে। তার কর্তব্য হবে যেখানে যে পরিবেশে তিনি পৌঁছবেন সেখানেই জামায়াতের আকীদা বিশ্বাসের প্রচার করবেন, তার লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে সবাইকে দাওয়াত দেবেন এবং জামায়াতের সংগঠনের ব্যাখ্যা করবেন। কিন্তু প্রচারের সুবিধার্থে প্রয়োজন মনে করা হয়েছে যে কাজ করার জন্য ৮টি ভিন্ন ভিন্ন হালকা বা জোন নির্দিষ্ট করে দেয়া হবে এবং প্রত্যেক জামায়াতের প্রত্যেকটি কর্মী নিজের যোগ্যতা অনুসারে শুধু সেই হলকার গ্রুপের মধ্যে প্রচারের কাজ করবেন যার সঙ্গে তিনি বেশি সম্পর্ক রাখেন। ওই হালকাগুলো অর্থাৎ জোনগুলো নিম্নরূপ: ১ কলেজ ও আধুনিক শিক্ষিতদের হালকা, ২ আলেম সমাজ ও আরবি মাদ্রাসার হালকা, ৩ সুফি ও তরিকতপন্থী শায়েখদের হালকা, ৪ রাজনৈতিক দলের হালকা, ৫ শহুরে জনগণের হালকা, ৬ গ্রাম্য জনসাধারণের হালকা, ৭ মহিলাদের হালকা, ৮ অমুসলিমদের হালকা। প্রত্যেক কর্মীকে নিজের সম্পর্কে যথার্থ আন্দাজ করা উচিত যে এই হালকাগুলোর মধ্যে থেকে কোনটার অথবা কোনগুলোর মধ্যে কাজ করার যোগ্যতা সে নিজের মধ্যে অনুভব করে, অথবা অভিজ্ঞতার মাধ্যমে সে জানতে পারে যে সে অমুক হালকার মধ্যে ব্যর্থ হবে, কাজেই সে তার মধ্যে প্রচার কার্যে নিযুক্ত হওয়া থেকে তাকে বিরত থাকা উচিত, যাতে করে সে মানুষকে নিকটে আনার পরিবর্তে
দূরে ঠেলে দেবার কারণ না হয়ে দাঁড়ায়। প্রচারের ব্যাপারে যেসব সমস্যা দেখা দেবে তার সমাধানের জন্য স্থানীয় জামায়াতের আমির, তার সহকারী অথবা সরাসরি জামায়াতের আমিরের নিকট থেকে পরামর্শ গ্রহণ করা যেতে পারে। তৃতীয় মাধ্যম হল সাহায্য। জামায়াতের যেসব সদস্য সামর্থ্য রাখেন বেশি করে আর্থিক ত্যাগ স্বীকার করে আর্থিক দিক দিয়ে জামায়াতকে শক্তিশালী করা তাদের প্রত্যেকের কর্তব্য। অবশ্য জামায়াতের বাইরের লোকদের থেকে কোনো প্রকার সাহায্য চাওয়া উচিত নয়। তবে যদি তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কোনো শর্তহীন সাহায্য দিতে চায় তাহলে তা গ্রহণ করা হবে, কিন্তু এমন পরিস্থিতিতে কোনো বৃহত্তম সাহায্যও গ্রহণ করা হবে না যখন আশঙ্কা থাকে যে এর ফলে জামায়াতের নীতির উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করা হবে। এই প্রসঙ্গে জামায়াতের বর্তমান আর্থিক অবস্থা বর্ণনা করা সঙ্গত বলে মনে করছি। ১৯৩৮ সালে দারুল ইসলাম প্রতিষ্ঠান কায়েম করার সময় জামায়াতের বর্তমান আমির মাওলানা মওদুদী তার সমস্ত বই আল জিহাদ ফিল ইসলাম, রিসালায়ে দিনিয়াতের উর্দু ও ইংরেজি সংস্করণ ছাড়া প্রতিষ্ঠানকে ওয়াকফ করে দেন। ১৯৩৯ সালের ৭ই জানুয়ারি থেকে ১৩২ টাকা মূলধন সম্বল করে এ কাজ শুরু করা হয়। ৫. দাওয়াত ও তাবলিগ বিভাগ। এটি জামায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ এবং আসলে এ বিভাগটির কর্মতৎপরতার উপর সাফল্য নির্ভরশীল। জামায়াতে ইসলামের প্রত্যেকেই অবশ্যই এ বিভাগের সদস্য হবেন। প্রত্যেককে সদা সর্বদাই একজন মুবাল্লিগ, ইসলাম প্রচারকের জীবনযাপন করতে হবে। তার কর্তব্য হবে যেখানে যে পরিবেশে তিনি পৌঁছবেন সেখানেই জামায়াতের আকীদা বিশ্বাসের প্রচার করবেন, তার লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে সবাইকে দাওয়াত দেবেন এবং জামায়াতের সংগঠনের ব্যাখ্যা করবেন। কিন্তু প্রচারের সুবিধার্থে প্রয়োজন মনে করা হয়েছে যে কাজ করার জন্য ৮টি ভিন্ন ভিন্ন হালকা বা জোন নির্দিষ্ট করে দেয়া হবে এবং প্রত্যেক জামায়াতের প্রত্যেকটি কর্মী নিজের যোগ্যতা অনুসারে শুধু সেই হলকার গ্রুপের মধ্যে প্রচারের কাজ করবেন যার সঙ্গে তিনি বেশি সম্পর্ক রাখেন। ওই হালকাগুলো অর্থাৎ জোনগুলো নিম্নরূপ: ১. কলেজ ও আধুনিক শিক্ষিতদের হালকা। ২. আলেম সমাজ ও আরবি মাদ্রাসার হালকা। ৩. সুফি ও তরিকতপন্থী শায়েখদের হালকা। ৪. রাজনৈতিক দলের হালকা। ৫. শহুরে জনগণের হালকা। ৬. গ্রাম্য জনসাধারণের হালকা। ৭. মহিলাদের হালকা। ৮. অমুসলিমদের হালকা। প্রত্যেক কর্মীকে নিজের সম্পর্কে যথার্থ আন্দাজ করা উচিত যে এই হালকাগুলোর মধ্যে থেকে কোনটার অথবা কোনগুলোর মধ্যে কাজ করার যোগ্যতা সে নিজের মধ্যে অনুভব করে, অথবা অভিজ্ঞতার মাধ্যমে সে জানতে পারে যে সে অমুক হালকার মধ্যে ব্যর্থ হবে, কাজেই সে তার মধ্যে প্রচারকার্যে নিযুক্ত হওয়া থেকে তাকে বিরত থাকা উচিত, যাতে করে সে মানুষকে নিকটে আনার পরিবর্তে দূরে ঠেলে দেবার কারণ না হয়ে দাঁড়ায়। প্রচারের ব্যাপারে যেসব সমস্যা দেখা দেবে তার সমাধানের জন্য স্থানীয় জামায়াতের আমির, তার সহকারী অথবা সরাসরি জামায়াতের আমিরের নিকট থেকে পরামর্শ গ্রহণ করা যেতে পারে।